কর্মী বন্ধুরা আমার যারা নেতৃত্বে আছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, এটিসির কর্মীরা বিভিন্ন পদে কাজ করেন এবং এই এটিসি এর আগে ছিল ভায়ম, তার আগে ছিল WTTL, তার আগে ছিল টাটা টাওয়ার। বিভিন্ন সময় বিভিন্ন রকম নামে জানতাম। বর্তমানে এটিসি অর্থাৎ আমেরিকান টাওয়ার কোম্পানি বা কর্পোরেশন, কিছু একটা হয়তো নাম হবে। আজকের ডেটে বিশ্বের একটা বড় সংস্থা এবং ভারতবর্ষে ওরা ইনফ্রাটেলের সঙ্গে টক্কর দিচ্ছে। কিন্তু ইনফ্রাটেলের আর এটিসি দুজনেরই চরিত্রগত মিল আছে। চরিত্রগত মিল এটা থাকা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তার কারণ প্রাইভেট কোম্পানি ওরা চায় প্রফিট, মুনাফা, লাভ। কারণ ওরা যদি লাভ না করে তাহলে বাবুদের বেতন বৃদ্ধি হয় না, টার্গেট দেওয়া হয়। কম্পিটিশনের যুগ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ম্যানেজমেন্ট চাইবে যে ওদের লাভ বুঝে নিক, ব্যবসা করতে হচ্ছে। ওরা তো কোনো সেবাশ্রম করেনি বা চ্যারিটি ট্রাস্ট না। ব্যবসায়ী এটাই স্বভাবসিদ্ধ নিয়মের মধ্যে পড়ে। যে কোনো ব্যবসায়ী তাই করে। আপনারা যদি কোনো ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত অনেকে থাকলেও থাকতে পারে, সেও তাই করে। তো ওরাই বা করবে না কেন? কিন্তু যারা দীর্ঘ বছর ধরে টেলিকম সেক্টরে কাজ করছে, ব্যাংকিং সেক্টরে কাজ করছে, বিভিন্ন সংস্থায় কাজ করছে, যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা, তারা তাদের অধিকারটাও বুঝে নেওয়ার অধিকার আছে। যেমন ওদের লাভ করার অধিকার আছে, সেরকম কন্ট্রাকচুয়াল কর্মীদের নিজের কাজের জায়গা সুরক্ষিত করার অধিকার আছে। এই অধিকার সুরক্ষা দেওয়ার দায়িত্ব একমাত্র ট্রেড ইউনিয়ন। ভারতবর্ষের কন্ট্রাকচুয়াল কর্মীদের এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট ভাবেনি, এদের নিয়ে আইন পাস হয়েছে, কন্ট্রাকচুয়াল রেগুলেশন অ্যান্ড অ্যাবলিশন অ্যাক্ট 1971 সালে। এবং সেই আইনের বই যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ক্ষেত্রে, তাদের সুরক্ষার ক্ষেত্রে, তাদের সামাজিক ক্ষেত্রে কোন রকম আইনের মধ্যে সুরক্ষা দেওয়া নেই। ওখানে কন্ট্রাক্টরকে বেপরোয়া ভাবে, খুল্লা ভাবে শোষণ করার জন্য যা যা করা দরকার সেই সেফগার্ড দিয়েছে। একজন কন্ট্রাকচুয়াল কর্মী সে যদি বেতন না পায় তাহলে কার কাছে যাবে? একজন কন্ট্রাকচুয়াল কর্মী যদি বেতন না পায় তার জন্য সরকারের নির্দিষ্ট দপ্তর আছে, যেটা বলি আমরা লেবার ডিপার্টমেন্ট। রাজ্য এবং কেন্দ্র দুটোরই দপ্তর আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। আপনি ওদের কাছে যাবেন, মিনিমাম ওয়েজেস যদি না দেয় আপনি ঘুরতে থাকবেন,
ম্যানেজমেন্ট বোকা বানিয়ে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, আপনাদের ক্ষেত্রে হয়েছে। আপনাদের যদি ছাঁটাই করে, আপনি যাবেন তার কাছে, লেবার কমিশনার কাছে। লেবার কমিশনার কি বলবে যে আপনার জন্য আইন আছে 1 মান্থ নোটিশ। না, গত 9 তারিখে এরকমই একটা লক্ষ্মী বিলাস ব্যাংকের কেস চলছিল। মূল যে এমপ্লয়ার অর্থাৎ লক্ষ্মী বিলাস ব্যাংক আসেনি, একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। একটা চিঠি পাঠিয়ে দেওয়ার পরে পুরো কন্ট্রাক্টরের ঘাড়ে ঠেলে দিয়েছে যে তোমার এমনি তুমি বলি। অথচ সেই কন্ট্রাক্টর, অল ইন্ডিয়া বেস কন্ট্রাক্টর, ও লক্ষ্মী বিলাসের নির্দেশ মতো লক্ষ্মী বিলাসে পোস্টিং করেছে। আবার লক্ষ্মী বিলাস ব্যাংক এখন বোধহয় বর্তমান নাম ডিবিএস বা এই ধরনের কিছু একটা ব্যাংক হবে। ওই লক্ষ্মী বিলাসকে ওরা কিনে নিয়েছে, বা ডিসিবি এরকম ডিবিএস। তো ডিবিএস বাইরের ব্যাংক, আমাদের দেশের ব্যাংক না। ও কর্মীদেরকে বলেছে যে আমাদের কোনো লাইবিলিটি নেই। আমি যখন লেবার কমিশনারকে প্রশ্ন করলাম যে এই কর্মীরা ছাঁটাই হয়েছে কার নির্দেশে, বা এই কর্মীরা নিয়োগ হয়েছিল কার নির্দেশে? কন্ট্রাক্টর তো নিয়োগ করেছে, ঠিকই আছে। তো লেবার কমিশনার ম্যাডাম বললেন যে এটা আইনের মধ্যে পড়ে। আইনের মধ্যে কি পড়ে? কন্ট্রাক্টরকে বলেছে ভাই তুমি 4টে লোক লাগাও। আবারও বললো যে আমার লোক লাগবে না, 1 মান্থ নোটিশ। আগে সেটাও দিত না, কর্মীরা একটু সচেতন হতে এখন ওইটা করছে। কিন্তু আইনে কোনো সুরক্ষা দেওয়া নেই কন্ট্রাকচুয়াল কর্মীদের। এবং বেশিরভাগ কন্ট্রাকচুয়াল কর্মীরা জানে না তাদের ক্ষেত্রে কি আইন আছে। এই নিয়ে জোর সওয়াল জবাব হলো। লেবার কমিশনার ম্যাডাম উনি বললেন কন্ট্রাক্টরকে তোমাকে এর যে রিটেনমেন্ট করার ফলে যে আইনি আছে সুযোগ সুবিধা সেটা কর্মীকে দিতে হবে। কারণ লেবার কমিশনারের এখতিয়ার নেই প্রিন্সিপাল এমপ্লয়ারকে অর্থাৎ লক্ষ্মী বিলাস ব্যাংককে বলা যে ভাই তুমি দে। ও হাত তুলে দিয়ে চলে গেল। কন্ট্রাকচুয়াল কর্মীরা যেদিন বুঝবে যে আমরা সার্ভিস তো দিচ্ছি মূল এমপ্লয়ারের কাছে, কন্ট্রাকচুয়াল সিস্টেমে কন্ট্রাক্টর শুধুমাত্র সার্ভিস চার্জ নেই, বাকি তো দায় দায়িত্ব সবই মূল এমপ্লয়ারের। তাহলে আইনটা এমনই ভাবে করা আছে যেখানে কন্ট্রাক্টরকে ধরা যাবে না, আবার প্রিন্সিপাল এমপ্লয়ারকেও ধরা যাবে। কন্ট্রাক্টর বলবে যে আমি কি করে দেবো, কোথা থেকে দেবো? আমার ছিল লক্ষ্মী বিলাস ব্যাংক, এখন আমার নেই, ওকে আমি 1 মাসের রিটেনমেন্ট নোটিশ দিয়েছি, আপনি আসুন, আপনাকে অন্য জায়গায় করে দিচ্ছি। নো ওয়ার্ক নো পে। আর যখন করে দেবে তখন দেখা যাবে যে ওর সেই জায়গাতে বেতন এরকম হবে, সেই জায়গাতেও কাজ করতে পারবে। আবার এমন সময় ছাঁটাই হবে যদি ওকে এক জায়গায় কাজ করতে, ধরুন কোন একটা ছেলে একটা টাওয়ারে কাজ করে, তাকে যদি একটা শপিং মলে ডিউটি দিয়ে দেয় একই বেতনে, সে নিজে থেকেই কাজটা ছেড়ে দেবে। বা কোন একটা কর্মী যদি ব্যাংকে বা এটিএম এ কাজ করে, তাকে যদি এমন একটা জায়গায় কাজ দিল রোদে দাঁড়িয়ে রাস্তায়, তাহলে সে কাজটা এমনি ছেড়ে দেবে, করতে পারবে। কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যে ভালো সময়টা, অর্থাৎ
21 থেকে 40 বছর বা 45 বছর বয়স, সেই বয়সটাকে ব্যবহার করার পরে যদি ছুঁড়ে ফেলে দেয় আইনের দোহাই দিয়ে, তারপরে কন্ট্রাকচুয়াল কর্মীদের কি দশা হবে যদি কন্ট্রাকচুয়াল কর্মীরা একটু ঠান্ডা মাথায় ভাবে বা চিন্তা করে, তাহলে কিছুটা ভালো হবে। কন্ট্রাকচুয়াল কর্মীরা বা যে কোনো মানুষই তার নিজস্ব স্বভাব অনুযায়ী কখনো ভাবে না যে আমার যদি এমন একটা সময় ছাঁটাই নোটিশ দেয়, চাকরি চলে যায়, সেই সময়ের পরে আমার আর কিছু করার থাকে। এটা বহু ক্ষেত্রে লক্ষ্য করেছি। এবং আপনি যদি আইনের দরজা খটখটান, করা নাড়েন, আপনি কোনো সুবিধা করতে পারবেন, কারণ আইন আপনার পক্ষে নেই। আপনার যদি কন্ট্রাক্টর পিএফ এর টাকা মেরে দেয়, পিএফ এর টাকা জমা না দেয়, সেক্ষেত্রেও আপনার ডিপার্টমেন্ট খোলা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পিএফ ডিপার্টমেন্ট। সেখানে গেলেও যদি আপনি যান, আপনাকে বলবে যাও কন্ট্রাক্টরের কাছে। কন্ট্রাক্টরে যদি আবার দরজা বন্ধ করে পালিয়ে যায়, গেটে তালা দিয়ে পার্মানেন্টলি, তার আবার অপশন আছে। সে গেটে তালা দিয়ে চলে যাবে, অফিস বন্ধ, আবার একটা নতুন নাম নিয়ে হয়তো কোথাও খুললো, কোন একটা জায়গায় নতুন ভাবে ব্যবসা শুরু করলো। আপনি তাকে আর খুঁজে পাবেন। আপনি পিএফ ডিপার্টমেন্টে গেলেও কিছু করতে পারবেন না, কেস করলেও কিছু করতে পারবেন, টাকা আপনার যাবে, আপনার গচ্ছিত টাকা ও মেরে দিয়ে পালিয়ে, আপনি আইনের কোনো সুযোগ পাবেন না কন্ট্রাকচুয়াল কর্মী। একইভাবে ইএসআইসি ক্ষেত্রেও তাই। টাকা জমা না দেওয়ার কারণে বহু কর্মী আছে যে যারা সেই বেনিফিটটা পায় না। অনেকে ভাবে ইএসআইসি কার্ড করি কি লাভ আছে, যখন প্রয়োজন হবে তখন তো করাবো। এই নেগলিজেন্সি গুলো অনেক কর্মীর ক্ষেত্রে দেখেছি। এটা বহুবার পরীক্ষিত যে কন্ট্রাকচুয়াল কর্মীরা এই ব্যাপারগুলোতে খুব অজ্ঞ থাকে। কাজ করতে গিয়ে দেখেছি কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে যে এ ব্যাপারে ওরা খুব একটা সচেতন হয় না। আর ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন গুলো যারা নেতৃত্ব দেয়, যারা নেতাগিরি করে, তারা তো ট্রেড ইউনিয়নের দুপাতা বইও করে না, পেছনে কারো ছবি নিয়ে বড় বড় ডায়লগ, আর সময়ে সময়ে তারা নিজেদেরকে বদলে দেয়, নতুন নতুন বাবা ধরে ফেলে, আর কিছু কর্মী তো আছে তারা তাদেরকে জিন্দাবাদ বলে। কন্ট্রাকচুয়াল কর্মীরা যখন এই নিজেদের অধিকারটা বুঝবে, বোঝার চেষ্টা করবে সব ক্ষেত্রে, তখন কিছুটা পরিবর্তন হবে। অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন, যেটা আপনাদের ইউনিয়ন, দীর্ঘ বছর ধরে এই কাজ করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মীদের মধ্যে থেকে যত বেশি নেতৃত্ব উঠে আসবে, কর্মীরা যত বেশি নেতৃত্ব দেবে, কিছুটা কিছুটা তাদের সুফল পাবে তাদের সেক্টরে, তাদের ক্ষেত্রে। আর যদি কন্ট্রাকচুয়াল কর্মীরা ভাবে যে কন্ট্রাক্টরকে বুঝে নেব, তো কন্ট্রাক্টরেরও ক্ষমতা আছে, অর্থের ক্ষমতা আছে, অর্থবল আছে, তারা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে বুঝে নেওয়ার মতো তাদেরকে ক্ষমতা আছে। কেননা তারা বিভিন্ন সরকারি দপ্তর বা বড় বড় যারা রুলিং পার্টিতে নেতৃত্ব দেয় তাদের কাছে যাতায়াত সবসময় তাদের সবার আগে হয়, অ্যাপয়েন্টমেন্টটা সবচেয়ে বেশি হয়। কন্ট্রাকচুয়াল কর্মীরা এই বিষয়টা প্রত্যেকটা সেক্টরে উপলব্ধি করার প্রয়োজন আছে।
কন্ট্রাকচুয়াল কর্মীরা এটা যত বেশি উপলব্ধি করবে তত তাদের মঙ্গল হবে। অনেক কন্ট্রাকচুয়াল কর্মীদের ক্ষেত্রে দেখেছি যে তারা তাদের সাময়িক কি পেলাম সেই চিন্তায় বেশি মগ্ন থাকে। আপনারা এর আগে এখন বর্তমানে যে কন্ট্রাক্টর আছে, এজেন্সি আছে, তার আগে একটা এজেন্সি ছিল 10 বছর। আপনি যান সেই অফিসে খুঁজে পাবেন। আমাকে সেদিন কে একজন বলছিল যে পিএফ এর ব্যাপারে যদি কোনো কারণে সেই কোম্পানির কাছে যাওয়া হচ্ছে, বলছে না কোম্পানি বন্ধ। আপনাদের কেওয়াইসি বা ইত্যাদি ক্ষেত্রে যেখানে এস্টাবলিশমেন্ট বা এমপ্লয়ারের সাইন বা এক্সিট বা অনলাইন যাই হোক কিছু লাগে, সেই সুযোগ সুবিধাটা আপনারা পাবেন। আপনারা অনেকেই পাচ্ছেন না। 2014 সালের পর থেকে আধার কার্ড হয়েছে, আধার কার্ড লিক হয়েছে, ইউএন নাম্বার হয়েছে, নামের গন্ডগোল তো লাখ লাখ। সেই কাজটুকু পর্যন্ত কর্মীরা করে উঠতে পারছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কন্ট্রাকচুয়াল কর্মীরা একজোট না হয়, একটা সময় এমন দাঁড়াবে যে সামাজিক যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতিতে তৈরি হওয়ার অস্বাভাবিক কিছু না। আর আগামী দিনে আপনি যত দেখবেন সরকার যেই থাকুক না কেন, কেন্দ্রে বা রাজ্যে, এই কন্ট্রাকচুয়াল কর্মীর সংখ্যা অনেক বেশি বাড়বে। যত দিকে তাকাবেন সবাই দেখবেন আপনাদের মতো কন্ট্রাকচুয়াল কর্মী হয়ে যাবে। এটা ভবিষ্যৎ। এটা নিয়ে যদি কেউ বলে যে না আমরা করতে দেব না, তাহলে তারা হয় মিথ্যা কথা বলছে, নাহলে মূর্খের স্বর্গে বাস করছে বা ঘুমিয়ে স্বপ্ন করছে। আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব, আবেদন রাখবো যে আপনারা যত বেশি ঐক্যবদ্ধ হবেন, একে অপরের বিপদে পাশে দাঁড়াবেন এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবেন, নিজেদের সম্পর্কে আরো সুদৃঢ় করবেন, আপনাদেরকে চোখ তাকিয়ে দেখার ক্ষমতা আপনার উল্টো দিকে যে ম্যানেজমেন্ট বসে আছে তারা পারবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ঐক্য মঞ্চ তৈরি করে সেই বিষয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, যাতে কর্মীরা বা কর্মী যদি কোনো মারা যায় কোনো কারণে কর্মরত অবস্থায়, তাদের পরিবার যাতে জলে না ভেসে যায়। আমরা দেখেছি ট্রেড ইউনিয়ন করার সুবাদে সারা রাজ্য জুড়ে, দেশের কথা বলছি না, কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছে তারা এই জায়গাতে কিছুটা অনীহা প্রকাশ করে যে কোনো একটা জায়গায় আন্দোলন হচ্ছে, তা আমাদের আর ওই দিন সময় দিয়ে লাভ কি আছে, ওই দিন আমাদের ওখানে গিয়ে লাভ কি আছে, টাইম নষ্ট হবে। এটা যদি আমরা ভাবি যে ওরাও আমাদের ভাই, কন্ট্রাকচুয়াল ভাই বা বোন, তাদের পাশে নীতিগতভাবে উচিত দাঁড়ানো, তাহলে দেখবেন কন্ট্রাক্টর গুলো আপনাদেরকে একটু হলেও সমীহ করবে, সম্মান দেবে। আজকে আমাদের কয়েকজন কর্মী গেছে, 15-20 জনের একটা টিম একটা এজেন্সির অফিসে। তো ওখানে কর্মীরা কাজ করতো ওই কন্ট্রাক্টরের অধীনে। সেই কর্মীরা প্রায় 3 মাসের বেতন পায়। কন্ট্রাক্ট চলে গেছে, নতুন কন্ট্রাক্টরের আন্ডারে ওই কর্মীরা ওখানে কাজ করছে। নতুন কন্ট্রাক্টরের কাছে যখন ওরা কাজ করছে, তখন যখন জিজ্ঞেস করছে মূল এমপ্লয়ার অর্থাৎ প্রিন্সিপাল এমপ্লয়ার কাছে যে স্যার আমরা বেতন পাইনি, তখন ওরা বলছে তুমি কন্ট্রাক্টরের কাছে যাও, কন্ট্রাক্টরকে আমরা পেমেন্ট করে দিচ্ছি।
যখন কন্ট্রাক্টরের কাছে যাচ্ছে তখন কন্ট্রাক্টররা বলছে যে আমরা এখনো পেমেন্ট পাইনি। একটা কন্ট্রাকচুয়াল সাধারণ কর্মী যে হাউসকিপিং এর কাজ করে, সে কি পেমেন্ট দিয়েছে, কে কাকে পেমেন্ট দিয়েছে, সেটা তার জানার অধিকার নেই, আর তাকে জানাবেও না। যখন ওই কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের যারা নেতৃত্ব আছে, কর্মীদের মধ্যে থেকে উঠে আসা নেতৃত্ব, তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে, বললো 10 তারিখে দিয়ে দেবো টাকা। তাহলে ভালো, তাও কি 6 জন কর্মীর মধ্যে 2 জনের দেবে, আবার কয়েকদিন পরে 2 জনের দেবে, এই করে করে 14। তো যখন 10 তারিখে হয়নি, আমি কালকে বললাম যে ভাই আজকে তোমরা যাও, কয়েকজন মিলে যে কজন পারবে যাও, গিয়ে বসে থাকবে, টাকা যতক্ষণ না দেবে। গেছে, তার ঘন্টা খানেকের মধ্যে আমার কাছে ফোন এসছে যে আমি তখন ছিলাম এখানে, বলে অপূর্ব বেতনটা ওদেরকে সোমমঙ্গলবার নাগাদ আশা করছি দিয়ে দেবো। আশা করছি না দিয়ে দেবেন? না, আমরা দেখি যে কজনের পারি দিয়ে দিই, আর তারপরে পরে কয়েকদিনের মধ্যে আবার দিয়ে দেবো। আমি জানি ও দিয়ে দেবে, সোমমঙ্গলবার দেবে না তো বুধবার দেবে বা বৃহস্পতিবার দেবে বা শুক্রবার দেবে, দিয়ে দেবে। তাহলে ভাবুন, যদি ওই কন্ট্রাকচুয়াল কর্মীদের পাশে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন কর্মীরা নিঃস্বার্থভাবে না দাঁড়াতো, তাহলে ওদের 3 মাসের বেতন পেত না। পেপসি কোম্পানির নাম অনেকে শুনেছেন, ফ্যাক্টরি ফরদাবাদ গড়িয়ায়, ওখানে প্রায় 20-22 জন কর্মীর 3 মাসের বেতন দেয়নি, লেবার ডিসপিউট করা হয়েছে। সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই, টপ সিকিউরিটি লিমিটেড ভারতবর্ষ থেকে হাওয়া হয়ে গেছে। কর্মীরা টাকা পায়নি, এক একজন 30-40 হাজার টাকা বেশি। অথচ পেপসি ফ্যাক্টরি আছে, দেশে আইন আছে, লেবার ডিপার্টমেন্ট আছে, সমস্ত কিছু আছে। আমি লেবার কমিশনের কাছে যখন বলছি বারুইপুরে, তখন বলছে না এটা চেষ্টা করছি, দেখি কি হয়। চেষ্টা, বেতন না পেলে আবার চেষ্টা কিসে? আপনি পেপসি ফ্যাক্টরির কাছে যদি গেটে ধর্ণা দেন, তাহলে দেখবেন পুলিশ আগে চলে আসবে, আপনি যাওয়া পৌঁছানোর আগে, নাহলে কিছু গুন্ডা মাস্টারকে পাঠিয়ে দেবে। এটা সর্বত্র, পশ্চিমবঙ্গে একটু কম হয়, অন্যান্য রাজ্যে তো কি হয় কল্পনা করতে হবে। কন্ট্রাকচুয়াল কর্মী ভাইদেরকে যেখানেই মিটিং এ যায়, বক্তব্য রাখি, বক্তব্য রাখার সুযোগ হয়, সব জায়গায় একই কথা বলি যে আপনারা আপনাদের নিজেদের স্বার্থে লড়াই করছেন, লড়াই করবেন, নিজেদের অধিকার বুঝে নেওয়ার স্বার্থে লড়াই করবেন। আপনারা ভাবুন, এইচডিএফসি ব্যাংক এত বড় একটা ব্যাংক, এশিয়ার সবচেয়ে বৃহত্তম ব্যাংক এবং লাভজনক ব্যাংক, ওদের কর্মীদের 2016 সালের অক্টোবরে লাস্ট ওদের বেতন বৃদ্ধি হয়েছিল। 2016 সালের অক্টোবরের পর থেকে আজ অব্দি প্রায় 5 বছরের বেশি 1 টাকা বেতন বৃদ্ধি হয়। যদি দেখা যায় ওদের মালিকের এই দীর্ঘ 5 বছরে কত টাকা লাভ হয়েছে, তাহলে হিসাব যদি দেখতে যান, তাহলে দেখবেন কয়েক হাজার ডলার তারা লাভ করেছে। অথচ যারা কন্ট্রাকচুয়াল কর্মী, যাদেরকে সব কাজ করতে হয়, চাবি রাখা, রেজিস্টার মেনটেন করা, কাস্টমারকে সার্ভিস দেওয়া, কাস্টমারের ফর্ম ফিল আপ করে দেওয়া, সমস্ত রকম কাজ করতে হয়, গ্রুপ ডি যা যা কাজ আছে। আবার কখনো কখনো তাদের বাবুদের খাবারও এনে দিতে হয়, বাথরুমও সাফা করে দিতে হয়। বাবুরা যদি একটু ফ্লোরে জল ফেলে দেয়, সেই জলটাকে তাদেরকেই মুছে দিতে হয়। সব কাজই করতে হয়, চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই করতে। অথচ তাদের দীর্ঘ 5-6 বছর ধরে কোনো বেতন বাড়েনি। তাহলে কি ওদের ম্যানেজারদের কোনো বেতন বাড়েনি, কোনো স্টাফদের বেতন বাড়েনি? আপনি যেখানে তাকাবেন, যেদিকে তাকাবেন, একই দৃশ্য দেখতে পাবেন। বড় বড় ইউনিয়ন আছে দেশে, সেন্ট্রালি বড় বড় ট্রেড ইউনিয়ন আছে, মাঝে মাঝে দেখবেন বন্ধের নাড়া দেয়, আবার এই 27-28 তারিখে বন্ধ আছে, খুব সম্ভবত মার্চ মাসে। মানুষ ছুটি ভোগ করে,
আর ওনারা বন বাবুরা বন রেখে নিজেদের একটু প্রচার প্রসার বাড়িয়ে নেয়। আমরা যেহেতু রাজনৈতিক জ্ঞান সম্পন্ন হতে চাই না বা কম, প্রত্যেকটা মানুষ, রাজনীতি তো আমার বিষয় না, অথচ প্রত্যেকটা মানুষের রুজি রুটি, জীবনযাপন, জীবন ধারণ সবকিছুর ক্ষেত্রে রাজনীতি যুক্ত আছে। দেশের রাজনীতি কি চলছে, বিদেশের রাজনীতি কি চলছে, আপনারা এটা নিশ্চয়ই জানেন যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে। আপনাদের এখানে শেয়ার পড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার উপরে এফেক্ট পড়বে। দিল্লিতে কি হোক বা রাজ্যে কি হোক, দেশে কি হোক বা রাজ্যে কি হোক, যেখানেই যা হোক না কেন, এফেক্ট কিন্তু আপনার উপরে পড়বে, সাধারণ মানুষের উপরে পড়বে। কর্মীরা উচিত তাদের অধিকারে, তাদের নিজেদের স্বার্থে ট্রেড ইউনিয়ন মুভমেন্টগুলোতে উপস্থিত থাকা এবং ট্রেড ইউনিয়নের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা এবং ট্রেড ইউনিয়নটাকে বোঝা। কারণ ট্রেড ইউনিয়ন করার অধিকার একমাত্র কর্মীদের, কোনো নেতার না। আর আমাদের এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, নেতৃত্ব দেওয়ার অধিকার একমাত্র নেতাদের। দেখবেন সব জায়গায় নেতৃত্ব দেয় সেই সেক্টরের লোক নেতৃত্ব দেয়, সেই সেক্টরের বাইরে যারা আছে তারা নেতৃত্ব দেয়। আপনারা এটিসিতে দীর্ঘ আন্দোলন করেছেন, এখন তাও সময়ে বেতন গুলো পান। এর আগে বেতন নিয়েও আপনাদেরকে অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। আমিও আপনাদের সঙ্গে বেশ কয়েকবার গেছি। আর ছাটাই তো কথায় কথায়, এটা আপনাদের অভিজ্ঞতা আছে। এটিসিতে আপনারা যা লড়াই করেছেন, এরকম লড়াই কেউ করে। যখন আপনি হয়তো টাইমলি স্যালারিটা পাবেন, একটু ভালোভাবে আছেন, তখন দেখবেন যে এমন একটা শক্তি ভেতরে ভেতরে কাজ করবে যেটা আপনাদের ঐক্যটাকে ভেঙে দেয়। সেটা কোনো নেতার মাধ্যমে হোক বা কোনো দালালের মাধ্যমে হোক। এটা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনাদের মধ্যে এরকম ভূত ঢুকে আছে যে আপনার সংসারে কি করে আগুন লাগানো যায়। আমি গেছিলাম বর্ধমানে একটা মিটিং এ, ইন্দাসে। তো আমাকে একজন কর্মী ভাই বলছেন যে লেবার কমিশনার রায় দিয়েছে সেন্ট্রাল ওয়েজেসের পক্ষে। তাহলে লেবার কমিশনার কি ভুল? সেন্ট্রাল ওয়েজেস, স্টেট ওয়েজেস নিয়ে কথা হচ্ছিল, বক্তব্য রাখছিলাম। তো কাগজটা বক্তব্য রাখার পরে যখন দেখলাম যে নেতা এটা বলছে, লিখেছে, কর্মীদের কাছে বলেছে, আমি জানি না সেই নেতা তো ইংরেজি নিশ্চয়ই পড়তে জানে না, বলবে কেন? কর্মী হয়, বলতে না পড়তে পারে ইংরেজি। আমি যখন ইংরেজির প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে তার অর্থ বোঝালাম, কর্মীরা বোঝার চেষ্টা যখন করলো, তারপরে ঠিক এক সপ্তাহ মাথায় শুনলাম যে ওই কন্ট্রাক্টরের একজন ম্যানেজার, সেই ম্যানেজার আর কয়েকজন স্বঘোষিত নেতা যারা এই কাজের সঙ্গে যুক্ত না, কিন্তু নেতাগিরি করে, ওই করে সংসার চালায়, পেট চালায়। আবার পিঠ বাঁচানোর জন্য সময় সময় তাকে পরিবর্তন করতে হয়। যখন যে আসে সরকারে, তাদের পায়ের নিচে পড়ে থাকতে হয় নিজের স্বার্থে। তো দেখলাম যে ওদের যেহেতু অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন সত্যি কথাটা বলছে পাবলিকলি দাঁড়িয়ে মিডিয়ার সামনে, কর্মীদের সামনে, তারপরে ভাঙার চক্রান্ত শুরু করবে। আমার কাছে এটাও খবর আছে যে এটিসির মধ্যেও ভাঙন ধরানোর একটা চেষ্টা হয়েছে। এখনো সাকসেস হতে না পারলেও কিছু কর্মীকে আপনাদের মধ্যে নিয়োগ করেছে যাতে আপনাদের মধ্যে ভাঙন ধরানো যায়। এবং যে ম্যানেজমেন্ট ওই বর্ধমানের কর্মীদেরকে ভাঙন ধরিয়েছে, সেই ম্যানেজমেন্ট এই কাজে লিপ্ত আছে।
আমাকে গত 2-4 দিন আগে একটা কর্মী ফোন করেছে, যে বলছে তাকে বলেছে, সে যেহেতু বলেছে না আমি সঠিক দিশা পেয়েছি, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন যা মুখের উপরে সত্যি কথাগুলো বলেছে, আমি দিশা দেখতে পেয়েছি। আমি এতদিন অন্ধকারে ছিলাম। তাদের লেবার কমিশনের কনসিলেশন হচ্ছে, লেবার কমিশনের কনসিলেশন হলে যে টাকা দিতে হয় কর্মীদের, আমার জানা ছিল না। আপনারা দিয়েছেন নাকি এরকম কখনো? আপনাদের তো বহু কনসিলেশন হয়েছে লেবার কমিশন অফিসে। আমি জানি না দিতে হয় কিনা, 500 টাকা করে দিতে হয়েছে, 1000 টাকা করে দিতে হয়েছে। আবার বলছি কোর্টে লেবার কমিশনার কনসিলেশন যে চলে, লেবার কমিশনের ডিপার্টমেন্ট, সেখানে কি বলে কোর্ট। মানে তার ধারণায় নেই কোনটা লেবার কমিশনের অফিস আর কোনটা কোর্ট। কোর্টটা আলাদা, ওখানে উকিল দাঁড়ালে পয়সা নেবে, এটা ঠিক কথা, তার ফিস নেবে। যেটা সিজিআইটিতে বলে মামলা যেগুলো হয়, কনসিলেশন ফেল হয়, ওই কাগজে দেখলাম যে লেখা রয়েছে কনসিলেশন এফওসি, মানে ফেলিওর অফ কনসিলেশন, অর্থাৎ কোর্টে যেতে হবে। কোর্টে যায়নি, ওই কাগজ দেখিয়ে সেই নেতা টাকা পয়সা কর্মীদের মধ্যে থেকে তোলা শুরু করেছে। আর যেহেতু আমাদের শ্রদ্ধেয় 34 বছরের সরকার আমাদেরকে ইংরেজিটাকে ভুলিয়ে দিয়েছে, তার প্রধান নায়ক শ্রীমান শ্রদ্ধেয় জ্যোতি বসু আমাদের জেনারেশনটাকে মোটামুটি ইংরেজিটাকে ভুলিয়ে দিয়েছে। আমরা আবার বাধ্য হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে খেয়ে না খেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ানোর চেষ্টা করছি। সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। কর্মীরা ইংরেজি পড়তে যেহেতু জানে না, তাই ইংরেজিতে, সেদিন একজন নেতাকে দেখলাম অ্যাক্সিস ব্যাংকের গেটে, ও ইংরেজিতেই বক্তব্য রাখবে, যেন ওর মাদার টাং হচ্ছে ইংরেজি। এটা থেকে মুক্তির একমাত্র উপায় আপনাদের একজোট হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। দীর্ঘদিন ধরে আপনাদের কোনো মিটিং করতে পারেনি, তার কারণ হচ্ছে 2 বছর তো চলে গেল করোনা কালে, কিন্তু আপনাদের সঙ্গে প্রত্যেকের টাচ আছে। আজকের ডেটে এটা রিসার্চ হয়, আলোচনা হয় যে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন যে আছে, কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকে সংগঠন সারা রাজ্যে সিকিম থেকে সাগর পর্যন্ত চালিয়ে যাচ্ছে, এর কেমিস্ট্রি, এটা আলোচনা হয় বিভিন্ন ইউনিটে, বিভিন্ন ক্ষেত্রে, অন্যান্যরাও করে। এটা আমাদের একটা ভালো দিক। ওরা নিজেরাই আবার বলে যে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের যে ডিসিপ্লিন, শৃঙ্খলা, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের যে কর্মীদের সঙ্গে একে অপরের যে বন্ডিং, যে নিজেদের মধ্যে বোঝাপড়া, এটাকে ভাঙা খুব কঠিন। যার ফলে দীর্ঘ বছর ধরে একই জায়গায় ফুটপাতে বসে ট্রেড ইউনিয়নের কাজ চালিয়ে যাচ্ছে, না এদিকে গেছে না ওদিকে গেছে। সরকার পরিবর্তন হয়েছে, তাও যেখানে সরকার যখন ছিল তাও এখানে। অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন আজ এখানে কাল ওখানে করেনি। ওই ছোট্ট একটা ঘরে বসে প্রত্যেক শনিবার প্রত্যেকটা কর্মীর মতামত, প্রত্যেকটা কর্মীর সমস্যা নিয়ে শোনা হয়, প্রত্যেকটা নেতৃত্বটা শোনে এবং সমস্যা মেটানোর চেষ্টা করে। আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা প্রত্যেকে ম্যাচিওর, প্রায় 15-20 বছর ধরে আপনারা কাজ করছেন। আপনারা প্রত্যেকটা কর্মীর কাছে যান, প্রত্যেকটা কর্মীর দুঃখ দুর্দশাগুলো শুনুন, যদি পারেন সলভ করার চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে অন্তত শুনবেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর যে ওই কন্ট্রাক্টরের লোকটি, আমি নাম বলে দিতে পারি, আপনাদের দায়িত্ব দিলাম নামটা বের করা। আমি জানি কে করেছে, কে করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তার কি স্বার্থ আছে সেটাও জানি। সামান্য বেতন পায়,
বেশি বেতন পায় না, তার লাইফ স্ট্যাটাস দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমি 22 বছর এই ট্রেডে আছি, ব্যক্তিগতভাবে একটা ব্যবসা করি, ব্যবসাটা ছোটখাটো ব্যবসা করি না, নিজের প্রফেশন, পাবলিকলি বলেও দিই সেটা, যে আমি একটা ব্যবসা করে ডাল ভাত চালাই, আমার সংসার চালাই। কিন্তু আমাকে কেউ বলতে পারবে না 2000 সালে অপূর্ব যেরকম ছিল 2022 সালে সেরকমই আছে। চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, কিন্তু স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি। কোনদিন কোন কর্মীকে শেখায় না যে আপনি দুর্নীতির সঙ্গে যুক্ত হন। এটা শেখায় যে পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল কর্মী আমার ভাই বা আমার বোন, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর নৈতিক কর্তব্য আমাদের প্রত্যেকের। যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আমরা কন্ট্রাকচুয়াল কর্মীদের পাশে দাঁড়াবো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং এর জন্য আমরা ব্যানার দেখবো না, ব্যানার আমাদের ডাকবে, ব্যানার আমাদের বলবে যে তোমরা আসো আমাদের ব্যানারে কাজ করো, আমরা ব্যানারের কাছে পায়ে ধরতে যাব এবং এটা বুঝিয়ে দেব যে অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন ব্যানার তৈরি করতে পারে। যেখানে যাবেন সেখানে আপনারা শ্রদ্ধা পাবেন, অন্তত অসম্মান করবেন, সঠিক পথে যদি কাজ করে। আর না হলে কি হবে, সময়ে সময়ে আপনাকে গিরগিটির মতো রং রূপ পরিবর্তন করতে হবে। যখন যে আসবে সরকারে, তার পায়ে এক বাটি তেল নিয়ে সেই নেতার কাছে যেতে হবে। দেখলাম কিছুদিন আগে একজন নেতা ছিলেন দায়িত্বে, ইলেকশনের পরে সেই নেতাকে অন্য ডিপার্টমেন্ট দিয়েছে, তার জায়গায় একজন নতুন নেতা এসছে। আমি সেই ইউনিয়নের প্রয়োজন মনে করছি না নামটা বলার। দেখলাম যারা এতদিন ধরে দুর্নীতি করে এসছে তারাই সেই নেতার কাছে সবার আগে ডাইভ দিয়েছে। আবার দেখলাম যে সেই নেতা তাদের পাশে বসিয়ে ছবি তুলেছে। যদি অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের কাছে এরকম কেউ আসে, আমরা পাশে বসা তো দূরের কথা, ছবি তোলা তো দূরের কথা। এটাতে কি শ্রমিক শ্রেণীর মঙ্গল হবে? কখনোই হবে না। আপনারা দীর্ঘ বছর ধরে কন্ট্রাকচুয়াল কাজ করছেন, আশা করি আমার কথার সঙ্গে আপনারা সহমত হবেন। আপনারা প্রত্যেকে শিক্ষিত যুব সমাজ, আপনারা নিশ্চয়ই এটা বুঝবেন আপনাদের ভালো আপনাদের মন্দ, এবং আপনারা ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যদি আপনারা আন্দোলন করেন, ওই সমস্ত ম্যানেজমেন্ট তার কাজ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য, যেরকম আইডিবি এর ক্ষেত্রে হয়েছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আজ থেকে মাস কয়েক আগে যখন আইডিবি এর কন্ট্রাক্ট চলে যায়, নতুন কন্ট্রাক্ট আছে, ঠিক আছে, নতুন কন্ট্রাক্টর যখন আসে, আসার আগে কোন এক নেতার সঙ্গে, বর্ষিয়ান নেতা, পার্মানেন্ট ব্যাংকিং সেক্টরের নেতা, বামপন্থী নেতা, সবচেয়ে দুর্ভাগ্য যেটা, যারা নিজেদেরকে বড় বড় কথা বলে, যারা নিজেদেরকে শ্রমিকের একমাত্র মসিয়া মনে করে, তাদের সঙ্গে মিশে কি করছে, বুদ্ধি দিচ্ছে যে স্টেট ওয়েজেস করে দাও। যখন শ্রমিক ঐক্য মঞ্চ ওখানে আন্দোলন তৈরি করে যে তোমাকেই ঢুকতে দেবো না, কন্ট্রাক্টর তুমি, বাধ্য হয়ে যে যা বেতন পেত সেই বেতন দিতে বাধ্য হয়েছে। কি করে সম্ভব হয়েছে? আইডিবিআই ব্যাংকের কর্মীরা যদি ঐক্যবদ্ধ না হতো, এক হয়ে লড়াই না করতো, তাহলে ওদেরকে বেতন কমিয়ে দিত। আইনের ঘেরা করে, আইনের প্যাচে। আজকে আপনারা জানেন টেলিকম সেক্টরে যারা সিকিউরিটি বা কেয়ারটেকার বা এমটিএ বিভিন্ন পদে কাজ করে, তাদেরকে বলে যে আর রাখার প্রয়োজন নেই, ওরা না থাকলেও টাওয়ার চলে যাবে। অলরেডি তো জানেন রিলায়েন্স তো লোক ছাড়াই কাজ চলছে, ভালোভাবেই চলছে।
তাহলে রিলায়েন্সে যদি লোক না রাখে আমরা এবার রাখবো কেন? আমাদের প্রশ্ন হওয়া উচিত, আমাদের এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। তাহলে যখন প্রয়োজন ছিল তুমি রেখেছিল কেন? যখন তোমার প্রয়োজন ছিল আমাকে রেখেছিলে, দীর্ঘ বছর আমাকে কাজ করেছো, শোষণ করেছো, অনেক সুযোগ সুবিধা আমাদের দাওনি, আমরা কোনো কথা বলিনি, বেতনটা শুধু চেয়েছি, পিএফ এর টাকাটা চেয়েছি, অনেক সময় তো পিএফ এর টাকাও মেরে দিয়েছে। আজকে তোমার প্রয়োজন নেই, তাই তুমি আমাকে বলছো যে তোমার আর লাগবে না, তুমি চলে যাও। তখন তুমি আইন দেখাচ্ছ 1 মান্থ নোটিশ। তাহলে 1 মান্থ নোটিশ দিয়ে যে আপনাকে বলছে চাকরি থেকে সরিয়ে দেবো, তাকে হাঁটানোর ব্যবস্থা আপনাদের দায়িত্ব নিতে হবে। যেরকম ইন্দাসের ক্ষেত্রে হয়েছে, আপনারা জানেন যে ইন্দাসে আজ থেকে বেশ কিছু মাস আগে বাবুরা এসেছিলেন, ওরা টাওয়ার সাফা করার চেষ্টা করেছিলেন। সাফা মানে ম্যানগুলোকে হাঁটিয়ে দেওয়া, ওটা পশ্চিমবঙ্গ থেকে। আমরা শ্রমিক ঐক্য মঞ্চের তরফ থেকে ওখানে একটা ফোরাম আছে, আমরা লড়াই শুরু করেছিলাম এবং সেই বাবুদের চাকরি গেছে, খবর লাগান যে তারা এখান থেকে তাদেরকে হাঁটিয়ে দিচ্ছে, তারা চাকরি চলে যাচ্ছে, একটা কন্ট্রাকচুয়াল কর্মীকে ছাঁটাই করতে দিচ্ছে। তারা কোটি কোটি টাকা তেল চুরি করবে, তেলের ভাগা নেবে, যেটাকে বাঁচানোর কর্তব্য, দায়িত্ব তাদের, ম্যানেজমেন্টের পদে আছে। আর সামান্য যারা 7-8 হাজার টাকা বেতন পায় সাধারণ কর্মী, সেটারও হয়তো তাদের সংসার নির্ভরশীল, তাদের বাচ্চাদের পড়াশোনা নির্ভরশীল, তাদের বাবা মায়ের দেখভাল করতে হয় তাদেরকে, সেই সমস্ত সাধারণ কর্মী পশ্চিমবঙ্গের বেকার যুবকদেরকে আরো বেকারের দিকে ঠেলে দেয়। এবং দুর্ভাগ্য, এর মধ্যে কোনো কোনো নেতৃত্ব যুক্ত আছে এবং তারা তাদেরকে মদত দেয়। আমরা অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন দেখিয়ে দেবো, আমরা শ্রমিক ঐক্য মঞ্চ দেখিয়ে দেবো, শ্রমিক ঐক্য মঞ্চ তৈরি করেছি এবং এটা বৃহৎ আকারে একটা বৃহৎ জায়গা নেবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়াল কর্মীদের ছাঁটাই করা যাবে না, তাদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে, তাদের যারা ছাঁটাই করতে আসবে তাদেরকে আমরা তাড়িয়ে যাব। অনেকটাই সময় নিলাম, প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে মিটিংটা চালু রেখে একে অপরের প্রতি যেখানে দেখবেন আপনার আশেপাশে কন্ট্রাকচুয়াল কর্মী আছে, তাদের অন্তত যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন। মেম্বার বাড়াতে বলছি না, মেম্বার করতে বলছি না, অন্তত তাদের সঙ্গে তাদেরকে ভাই বোন বলে মনে করবেন, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, আর তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে প্রত্যেকে নমস্কার জানিয়ে আমার অজস্র ধন্যবাদ আমাদের রাজ্য সম্পাদক।